বাসর রাতে বউ সেজে খাটে বসে আছি, কিন্তু তার আসার এখনো নাম নেই। ছেলেটিকে আমি এখনো দেখিনি, আর নামটাও জানি না। ছেলেটির বায়না ছিল বিয়ের আগে কেউ কাউকে দেখতে না। শুনেছি ছেলেদের পরিবারে নাকি 10 না 12টা বাড়ি আছে। ছেলেটি নাকি অনেক বড় লোক, সে একজন ইঞ্জিনিয়ার। আমি সেই কখন থেকে তার জন্য অপেক্ষা করছি। আমার ছেলেটিকে খুব খুব দেখতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর দরজায় ঠাস করে আওয়াজ পেলাম, মনে হয় সে এসেছে। তাই আমি একটু নড়ে চড়ে বসলাম। কিছুক্ষণ পর ছেলেটি রুমের ভেতরে ঢুকলো। লাইট নির্বাণ ছিল, তাই কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না। হঠাৎ ছেলেটি লাইট জ্বাললো, তাই আমি ওর দিকে তাকালাম। তাকিয়ে আমি তো একেবারে অবাক। তাই আমি বললাম, তুমি এখানে কি করে? তাহলে চিনতে পেরেছিস? আমি ভেবেছি এই 5 বছরে হয়তো চিনতে পারবি না। তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? আমার সাথে তোর বিয়ে হয়েছে। আমি দেখতে পেলাম আবিরের চোখ লাল। হয়তো ও প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে। আমি ভয়ে ভয়ে বললাম, আমাকে তুমি কেন বিয়ে করলে? কেন বিয়ে করেছি তাহলে দেখ। আমি ওর কাছে চলে গেলাম, তারপরে আমি ওকে খাটে শুয়ে দিলাম, তারপরে ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার কিন্তু লাগছে। তাই? এটা তো কিছুই না, কেবল তো শুরু। তোকে আমি বিয়ে করেছি শুধু এগুলো করব তার জন্য। তারপরে 6 মাস পরে ছেড়ে দিব আমার মনের আশাটা মিটিয়ে। তোর অত্যাচারগুলো আজও আমাকে ভালোভাবে ঘুমাতে দেয় না। মনে পড়ে কি সেই পুরনো কথা? প্লিজ আমাকে ছেড়ে দাও। তাই ছেড়ে তো দিব, কাজগুলো আগে করে নেই তারপরে। আবির, আমার সারা শরীরে ব্যথা পাচ্ছি। এখন ভালো ভালোতে সবকিছু খুলে ফেলো বলছি। আমি এগুলো কিচ্ছুই করব না। এই বলে আমি ওর বুকের ওপরের কাপড়টা সরিয়ে নিলাম, তারপরে ওর ঠোঁটে আমার ঠোঁট এক করে দিলাম। আমি আর পাচ্ছি না আবির, অনেক ব্যথা লাগছে। প্লিজ এবার ছেড়ে দাও। তোকে তো পারতেই হবে। তুই আমার সাথে কি করেছিলি তা কি তোর মনে পড়ে না? আমার কিসের ভুল ছিল? শুধু তোকে আমি ভালোবেসেছিলাম, তাই না? আমি তোমার সাথে অনেক কিছু করেছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোর মতো মেয়েকে করব ক্ষমা? আমাদের প্রতিদিন ফুলসজ্জা হবে তোকে তালাক দেওয়ার আগ পর্যন্ত। প্লিজ এভাবে বলো না। আমি আবার ওর ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম, তারপরে হারিয়ে গেলাম ভালোবাসার মহামিলনে। আমি আর পারছি না। আমার কাজও শেষ, এখন যা সোফায় গিয়ে শুয়ে পড়। এখানে অনেক শীত, আমি কিভাবে শোবো? তোকে পারতেই হবে, তুই যাবি কিনা? আমি যাব না। হারামির বাচ্চা, নাম বিছানা থেকে। শুধু এইটুকু জেনে রাখ, আমি শুধু তোর সাথে এইগুলো করব তাই তোকে বিয়ে করেছি। তারপরে যে সময় আমার মনের সব আশাটুকু মিটে যাবে তখন তোকে ছেড়ে দেব। আমি ওখান থেকে নেমে সোফায় চলে আসি। সারা শরীরে অনেক ব্যথা করছে আমার। আমি ভাবছি অবশেষে আমার এই দিনটি দেখতে হবে, তা আমি কখনো ভাবিনি, জীবনেও ভাবিনি। যাকে আমি অনেক অত্যাচার করেছি তার হাতে এইগুলো। আমি ভাবছি আর আমার কেমন যেন অনেক শীত শীত লাগছে। আমি শুয়ে পড়ি। আপনারা ভাবছেন কি আমি ওর সাথে কেন এগুলো করেছি জানতে চান? তার আগে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি আবির, এই শহরের নামকরা একজন ইঞ্জিনিয়ার। আমাকে চেনে না এমন কোনো মানুষই নেই। আর এই হলো ফারজানা, যার সাথে আমি এতক্ষণ অত্যাচার করেছি। আমি শুধু ওকে বিয়ে করেছি ওর অহংকার ভাঙার জন্য। ও হলো সবচেয়ে একটা অহংকারী মেয়ে। ওর জন্য আমার জীবনটা আজ তছনছ হয়ে গিয়েছে। কেন ওর জন্য আমার জীবনটা এইভাবে তছনছ হয়ে গেছে? চলুন যাওয়া যাক সেই 5 বছর পেছনে। তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়তেছি। আমরা তখন অনেক গরিব ছিলাম, যেমন ধরেন নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। ফারজানা ছিল আমার প্রথম ক্রাশ। ওকে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যেই সময় পড়ি সেই সময় থেকে ওকে ভালোবেসে ফেলি, কিন্তু কোনো সময় বলতে পারিনি। একদিন আমি আর আমার একজন বন্ধু ক্লাসে বসে আছি। কিছুক্ষণ পর ও বলল, কিরে, তোর নায়িকাকে কবে প্রপোজ করবি? মামা আমার তো ভয় করে কেমন যেন। তোর প্রপোজ করা লাগবে রে, যেদিন
অন্য কারো হয়ে যাবে, সেদিন ঠিক পাবি। রাকিব ওকে রাজি হবে? সালা, বলে তো দেখ। হুম, যা, আগামী কালকেই ওকে প্রপোজ করব। ঠিক আছে। আমি সব ক্লাস শেষ করে বাড়িতে চলে আসি। পরের দিন দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে কলেজে চলে আসি। এসে দেখি ফারজানা ওর বান্ধবীদের সাথে বসে বসে কথা বলতেছে। তাই আমি ওকে ডাক দিলাম। কিছুক্ষণ পর ও আমার কাছে আসলো। কি ডাক দিলি কেন? তোকে না একটা কথা বলার ছিল। দূর, কি কথা বল। তোর মতো ছেলের সাথে কথা বললে সবাই সন্দেহ করবে। এখন বল তো কি কথা। ফারজানা, আসলে আমি তোকে যে সময় ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসে যে সময় থেকে দেখি, তখন থেকে আমি তোকে ভালোবেসে ফেলেছি। এতদিন ভয়ের কারণে কিছু বলতে পারিনি। তুই আমার সারা জীবনের সঙ্গী হবি। কথাটা শুনে আমার অনেক হাসি পেল। তবুও হাসি থামিয়ে বললাম, তাই নাকি? তা কেন আমাকে এত ভালো লাগে? জানি না, তবে আমি স্বপ্নে দেখেছি তুই আমার জীবন সঙ্গী। এই মা, তাই? তোর প্রপোজ আজ আমি গ্রহণ করব না। কালকে যদি তুই আমাকে কলেজে সবার সামনে প্রপোজ করতে পারিস, তাহলে আমি তোকে ভালোবাসবো। আচ্ছা, তুই যেটা বলেছ সেটাই হবে, আমি রাজি। আচ্ছা, এখন চলি রে। ওখান থেকে আমি বান্ধবীদের কাছে চলে না আস্তে আস্তে সাথী বলল, কিরে, এত হাসতে আছো কেন? ওই ছোট লোকের বাচ্চা আমাকে বলে ভালোবাসে। তাই তো তুই ওকে ভালোবাসবি? তোকে পাগলা কুত্তাই কামিয়েছে। কত ছেলে আমাকে প্রপোজ করেছে, তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি। আর ও তো তো এখন কি করবি? কালকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা বল আমাকে। তা কালকেই দেখতে পারবি। ওরে যে কালকে কি করব তা আছে শুধু আমার মনে মনে। দেখা যাবে তুই কেমন পারিস। চল ক্লাসে যাব। আমি ক্লাস করে বাড়িতে চলে আসি। তারপরে বিকেলবেলা একটা শার্ট কিনতে গেলাম, কারণ তা হলো ওকে কালকে প্রপোজ করব। তাই সুন্দর দেখে একটা নীল শার্ট কিনলাম। তারপরে দোকান থেকে আবারও একটা গোলাপ ফুল কিনলাম। পরের দিন কলেজে চলে আসি। এসে রাকিবের কাছে চলে আসি। কিরে, আজকে আবার কাকে প্রপোজ করবি? কারে আবার? আমার নায়িকাকে। ও বলেছে আজকে যদি ওকে আমি প্রপোজ করি তাহলে আমার প্রশ্নের নাকি অ্যান্সার দিবে। আবির, দেখ ফারজানা এসছে। আচ্ছা দোস্ত, চলি রে, ওকে প্রপোজ করে নি, তারপরে তোর সাথে কথা হবে। ঠিক আছে। আমি ফারজানার কাছে চলে আসি। কিছুক্ষণ পর ফারজানা বলল, তুই এসেছিস? চল, ওখানে অনেক মানুষ আছে, ওখানে বলে প্রপোজ করবি। আমি ওর পেছন পেছন চলে আসি। একটু পর ফারজানা বলল, এখন প্রপোজ কর। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। তারপরে আমি বললাম, ফারজানা, আই লাভ ইউ। বলার সাথে সাথে ফারজানা আমার কলার ধরে উঠিয়ে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমাকে প্রপোজ করার? আমার চরের শব্দ শুনে সবাই আমাদের কাছে আসলো। একজন বলল, এখানে কি হয়েছে? আর ফারজানা বলল, এই হারামির বাচ্চা আমাকে বলে ভালোবাসে। ফারজানা, এসব কি? তুই তো বললি আজকে তোকে প্রপোজ করতে। ফকিরের বাচ্চা ফকির, তুই কি আমার বাবার বিষয় সম্পত্তি দেখেছিস? তার জন্য আমাকে ভালোবেসেছিস? তোদের মতো ফকিরদের খবর আমার ভালোই জানা আছে। ফারজানা, এগুলো কেমন কথা? তোর বাবা সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। কুত্তার বাচ্চা আবার মুখে মুখে কথাও বলে। এটি বলে ফারজানা আমাকে আরো 2-3টা চড় মারলো। আমাকে রাকিব টেনে অন্য পাশে নিয়ে গেল। বলছি না, ও একটু অহংকারী মেয়ে, ওর শুধু টাকাকে ভালোবাসে। আমি আর কিছুই বলতে পারলাম না। আমার শুধু চোখ বেয়ে পানি পড়তেছে। কি করব বুঝতেছি না। এখন কি করবি? বাড়িতে যাবি? আমি বাড়িতে যাব। রাকিব আমাকে নিয়ে বাড়িতে চলে আসে। ফারজানা, তুই একটা জিনিস। কি সুন্দরভাবে অভিনয়টা করলি, আরও বুঝতেই পারলো না। আরে আর বলিস না, ওদের মতো ভিখারির খবর আমার ভালোই জানা আছে। তুই আজকে থেকে আমাদের বস। হয়েছে, চল ক্লাসে যাব। বাড়িতে এসে শুধু ওর কাজগুলো আমার চোখে ভেসে আসতেছে। ও আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারলো। আমি এগুলো কিছুই ভেবে পাচ্ছি না। আমার দোষটা কি ছিল? ওকে ভালোবাসাটা? আমি তো ওকে কোনো দিনও ক্ষমা করব না। হঠাৎ আমার চোখে
ঘুম এসে পড়ল, তাই আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার ও কলেজে এসে পড়ি। আসতে না আসতে দেখতে পেলাম সবাই আমাকে দেখে হাসতেছে। আমি বুঝতে পেরেছি কেন ওরা এভাবে হাসাহাসি করতেছে। আমি ক্লাসরুমে চলে আসি। এসে মন খারাপ করে বসে আছি। কিছুক্ষণ পরে রাকিব আসলো। কিরে, মন খারাপ নাকি? আমি ওর সাথে কোনো কথাই বললাম না। কিরে, আমার সাথেও কথা বলবি না? দেখ দোস্ত, আমার কথা বলতে ভালো লাগছে না। আবির দেখ, ভেঙে পড়ে চলবে না, তোকে কিন্তু লেখাপড়া করে অনেক দূর যেতে হবে। রাকিব, আমি কি ওর কোনো ক্ষতি করেছিলাম? ও কেন আমাকে এভাবে অপমান করলো? ও আমাকে বলে দিতে পারতো যে আমাকে ও ভালোবাসতে পারবে না। কলেজের সবার সামনে এভাবে অপমান না করলেও পারতো। বড়লোক মেয়েদের এটা করা ব্যাপারটা, ওদের কাছে কারো সম্মানের দাম নেই। ঠিক বলছো। কিছুদিন পর দেখতে পেলাম ফারজানা ও তার দলবল এসেছে। আমাকে দেখে ফারজানা ওর একটা বান্ধবীকে কানে কানে কি যেন বলতে লাগলো। সাথী, আজকে আবার ওকে কি করা যায় বলতো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। কি বল? এই ব্যাপার খারাপ না, অনেক ভালো একটা বুদ্ধি। তাহলে তো ওর পরের বেঞ্চে বসা লাগবে। দরকার হলে বসবো। আমি দেখতে পেলাম ও আমাদের পেছনের বেঞ্চে এসে বসে পড়ল। আমি ওদের দেখে উঠতে যাব, এমন সময় স্যার আসলো। তাই আর ওখান থেকে ওঠা হয়নি। আমরা সবাই স্যারের কথা শুনতে আছি। এর ভিতরে ফারজানা বলে উঠল, স্যার, এই ছেলেটি গা দিয়ে গন্ধ আসছে, মনে হচ্ছে 10 দিনও গোসল করেনি। কথাটা শুনে ক্লাসের সবাই হেসে উঠল। আমি ফারজানাকে বললাম, ফারজানা, এসব কি ধরনের কথা? যেটা সত্যি সেটাই তো বলেছি। স্যার, ওরে ওঠান, না হলে আমরা কিন্তু সবাই ক্লাস থেকে বের হয়ে যাব। কথাটা শুনে স্যার আমাকে বের করে দিল। আমিও বের হয়ে গেলাম। আমার শুধু চোখ বেয়ে পানি পড়তেছে। আমি বের হয়ে চোখ মুছতে মুছতে বাড়িতে চলে আসি। ফারজানা, ও নামে এরকম মিথ্যা কথা বললি কেন? তুই ওর হয়ে দালালি করবি? তাহলে কিন্তু তোকেও বের করে দেব। সবাইকে আবির ভাবিস না। আমি কিন্তু আবিরের মতো ছেলেটিকে বোকা পেয়ে যা খুশি সেটা করবি, ঠিক না? ওকে? চুপ কর তো দালাল। কিছুক্ষণ পর আমি বাড়িতে চলে আসি। এসে শুয়ে শুয়ে কাঁদতে আছি আর ভাবতেছি যে কেন ওকে প্রপোজ করলাম আর ও আমাকে কেন এভাবে শাস্তি দিতেছে। পরের দিন আবার কলেজে চলে আসি। এসে গেটের সামনে বসে আছি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। কিরে, গেটে দাঁড়ানোর চাকরিটা কি তুই করতে আসিস? তোদের মতো ছোট লোকের কি আর চাকরি করবে? কথাটা শুনে মাথায় অনেক রাগ উঠল। আমি গিয়ে ওর গালে ঠাস ঠাস করে দুটো চড় লাগিয়ে দিলাম। তুই আমাকে এত অপমান করে কি পাস? তুই আমার গায়ে হাত তুললি? কুত্তা পচা, তোকে তো আমি দেখে নেব। এটা বলে ফারজানা চলে গেল। আমিও রাকিবের সাথে ক্লাসের ভিতরে চলে আসি। কলেজ ছুটির পর গেট দিয়ে বের হতে যাব, এমন সময় বড় ভাইয়ের ডাক। আমি তার কাছে চলে গেলাম। কি রে, তুই ফারজানাকে চড় মারিস কেন? তারপর আমি সব তাকে বললাম। শালার পো, মিথ্যা কথা বলার জায়গা পাস না। এটি বলে সে আমাকে মারা শুরু করে দিল। আমি শুধু চুপ হয়ে তার মার খেয়ে যাচ্ছি। আর যদি ওর সাথে লাগতে আসো তাহলে তোর খবর আছে। আমি তার কথা শুনে বাড়িতে চলে আসি। আমি এসে আবারও কান্না শুরু করে দিলাম। হয়তো ওর জন্য আমার লেখাপড়াটা এভাবে বন্ধ হয়ে যাবে, আমি আর কিছু ভাবতেও পারছি না। তার মার খেয়ে আবার 7 দিন জ্বর ছিল। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে। ও শুধু আমাকে অপমানই করত আর মাঝে মাঝে সবার সামনে বসে চড় মারত। এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন আমার জীবনটা অন্ধকার এসে পড়ে। আমাকে প্রিন্সিপাল এই কলেজ থেকে বের করে দেয়। প্রতিদিনের মতো ক্লাসে আসি। আজ একটু তাড়াতাড়ি কলেজে চলে আসি। এসে দেখি কলেজে কেউই নেই, শুধু ফারজানা ও তার দলবল। আমি এসে বাম পাশে বসে রয়েছি আর বইটা বের করে পড়তেছি। দেখ ফারজানা, আবির এসেছে। ওরে আজকেই ক্লাস থেকে বের করার ব্যবস্থা করতেছি। কি করবি বল? আগে বল, কোনো স্যার কি এখন এসেছে? না তো, এখনো আসেনি। কোনো স্যার আসলে আমাকে একটু বলবি। কেন, কি করবি বল না আমাকে। তা তোর নিজের চোখেই দেখতে পারবি।
ওই দেখ প্রিন্সিপাল স্যার গেট দিয়ে ঢুকতে আছে। এখন বুঝবেও মজা। আমি বসে বসে পড়তেছি, এমন সময় ফারজানা আসলো আমার কাছে। তাই আমি ওকে দেখে উঠতে যাব, এমন সময় ফারজানা বলল, কিরে তুই যাস কই? এটা বলা মাত্রই ফারজানা ওর ওড়না খুলে আমার হাতে দিল আর আমাকে সবার সামনে জড়িয়ে ধরলো। বাঁচাও বাঁচাও স্যার বাঁচান! আমি দেখতে পেলাম কথাটা শুনে প্রিন্সিপাল স্যার ছুটে আসলো আমার কাছে। এখানে কি হয়েছে? ফারজানা আমাকে ছেড়ে দিয়ে বলা শুরু করে দিল, দেখেন না স্যার, আমি ওর কাছে পড়া জানতে এসেছিলাম, তার বিনিময়ে ও আমার ওড়না গায়ে থেকে খুলে ফেললো। আর ও ও আমাকে অনেক কিছু করতে চেয়েছে। ছি 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 আবির, তোমার থেকে আমি এটা কোনোদিনও আশা করিনি, তুমি যে এত নিচে নামবে। বিশ্বাস করেন স্যার, আমি এগুলো কিছুই করিনি, ওসব মিথ্যা বলতেছে। এর ভিতরেই ফারজানার একটা বান্ধবী বলল, স্যার ও ফারজানা ওর ওড়না ধরে টান দিয়েছে, এটা আমার নিজের চোখে দেখেছি। আবির, তাহলে কি ওরাও মিথ্যা বলবে? আমি আর কিছুই বলতে পারলাম না, আমার শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। স্যার, ওকে যদি আপনি কলেজ থেকে না তাড়ান তাহলে আমরা আর কেউই কলেজে আসবো না। আজকে হয়তো আমার সাথে এটা করেছে, কিছুদিন পরে ও তো অন্য কোনো মেয়ের সাথে এটা করবে, তাই না? ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটাই হবে। প্লিজ স্যার, আমাকে কলেজ থেকে তাড়াবেন না, এই কলেজ নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আর কোনো কথা শুনতে চাই না। স্যার আমার কাছে একটা টিসি ধরিয়ে দিল আর স্যার চলে গেল। আমার চোখ দিয়ে শুধু বৃষ্টির মতো পানি ঝরতেছে। আমি আসার সময় ওদের সবাইকে একটা কথা বললাম যে এই পাপের শাস্তি তোদের কেউ একদিন পেতে হবে। আরে তুই তাড়াতাড়ি দূরে যা, তোকে আমি আর দেখতে পাই না। আমি এখান থেকে বাড়িতে চলে আসি আর ভাবতেছি আমার লেখাপড়া কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে? আমি আর কিছুই ভাবতে পারছি না। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আম্মু এসে দরজা খুলে দিল আর আমাকে দেখেই রাগ হয়ে আমার গালে দুটো চড় লাগিয়ে দিল। আম্মু, তুমিও আমাকে মারলে? ছি ছি আবির, তুই ওই মেয়েটার সাথে এটা করলি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু, তুমিও আমাকে বিশ্বাস করতে পারলা না? তোর কোনো কথাই বিশ্বাস করব না। আমাকে তোকে ছেলে হিসেবে ভাবতেও লজ্জা করে। এমন সময় দেখতে পেলাম রাকিব এসেছে আমাদের বাড়িতে আর এসেই বলতে লাগলো, তোকে কি কলেজ থেকে বের করে দিয়েছে? হুম হুম হুম। তোকে আমি আগেই বলেছি, আগে আগে ক্লাসে যাবি না। তুই আমার কোনো কথাই শুনলি না। কিছুক্ষণ পর আম্মু বলল, তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসল কথা কি আন্টি, আমি বলি, আসলে আবিরের কোনো এতে দোষ নেই। আপনার ছেলের ওপর সেই মেয়েটি উঠে পড়ে রেগেছিল। তারপরের ঘটনা আম্মুকে সব বললাম। এত সব হয়ে গিয়েছে তা আমাকে কিছুই জানাসনি। আমি ভেবেছি ও থেমে যাবে, কিন্তু ও থেমেনি। আমাকে দিনের পর দিন অত্যাচার করছিল। এখন তুই এগোতে চাস? জানি না। আবির, আমি এখন আসি। আর তুই কি আর কলেজে যাবি না? আমাকে টিসি দিয়ে দিয়েছে, হয়তো আর কলেজে যাওয়া হবে না। আচ্ছা, তোর সাথে কালকে কথা হবে। আমিও ওখান থেকে আমার রুমে চলে আসি। এসে একা একা কান্না করতেছি আর ভাবতেছি আজ গরিব বলে ও আমার সাথে এটা করেছে। আমি তো ওকে কোনো দিনও ক্ষমা করব না। আমার চোখের পানি আজ আর বাদ মানছে না। হঠাৎ আম্মু আসলো আমার রুমে। আবির, আর লেখাপড়া করতে চাস না? কিভাবে করব বলো? আমাকে তো বের করে দিয়েছে। আবির, আমি তোর খালার সাথে কথা বলেছি, সে তোকে তাদের ওইখানে যেতে বলেছে। তারা নিজেরাই তো গরিব, তাহলে আমাকে কিভাবে খাওয়াবে? আমি বলেছি এটা, তবুও তোকে যেতে বলেছে। ঠিক আছে, আমি কালকেই ঢাকা চলে যাব। আচ্ছা, আর মন খারাপ করে থাকিস না বাবা, ভেঙে পড়িস না। তোকে তো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। কিছুক্ষণ পর আম্মু চলে গেল। আম্মুর কথাটা যেন আমার কানে লেগে গেল যে আমার ভেঙে পড়লে চলবে না, তাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। রাতে আমার আর ঘুম হলো না, সারা রাত শুধু পুরনো কথা ভেবে কান্না করেছি। পরের দিন আম্মুর কাছে বলতে আসলাম, আম্মু আমি ঢাকা চলে গেলাম। আচ্ছা বাবা, যা তাহলে, আর সাবধানে যাবি। আমি আর ওখানে দাঁড়ালাম না, কারণ আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল।
আসার সময় আম্মুও কান্না করেছিল। আমি ঢাকায় এসে পড়ি। তারপর খালাদের বাসায় চলে আসি। আমাকে দেখে সবাই আমার কাছে আসলো। কি রে বাবা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ফ্রেশ হয়ে খেতে চলে আসি। পরের দিন খালামণি একটা সুন্দর একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। প্রথম প্রথম মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে, তবুও মানিয়ে নিয়েছি। একদিন সবার সাথে খেতে বসেছি। এর ভিতরে খালামণিকে বললাম, খালামণি, আমি একটা চাকরি করতে চাই। কি বলো এসব? লেখাপড়া বাদ দিয়ে কিসের চাকরি করবি? আরে, লেখাপড়া করব আর চাকরিও করব। আচ্ছা, তোর খালু যেখানে চাকরি করে সেখানে করতে পারবে? পারবো না কেন? আমাকে পারতেই হবে। আচ্ছা, তোর খালু আসলে বলবো। পরের দিন খালুর সাথে তাদের অফিসে চলে আসি। আমার কাগজপত্র সবকিছু ঠিকঠাক ছিল, চাকরিও হলো, নাইট ডিউটি। আমি রাজি হয়ে যাই। সকালে কলেজে যেতাম আর তার আগে দুটো টিউশনি করাতাম আর রাতে চাকরিটা করতাম। আমার একটা লক্ষ্য ছিল, আমি অনেক টাকার মালিক হব। আস্তে আস্তে আমি এগোতে থাকি আর আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। অবশেষে আমি অনেক টাকার মালিক হয়ে গিয়েছি। আমি এখন একজন নামকরা বড় ইঞ্জিনিয়ার। আমাকে চিনে না এমন কোনো মানুষ নেই। আমার এখন 10 থেকে 12টা বাড়ি। এই 5 বছরের আমি নিজের ভালোই উন্নতি করতে পেরেছি। মাঝে মাঝে আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তখন আমি আর ঘুমাতে পারি না, কষ্টে বুকটা ফেটে যায়। 5 বছর পরে আজ আমি বাড়িতে আসি। এসে আম্মুকে সালাম দিলাম। এই 5 বছরের আম্মুর সাথে কথা হয়তো ফোনে, বাট আমি বাড়িতে আসতাম না। আম্মুকে যখন মনে পড়তো তখন তাকে ঢাকা আসতে বলতাম। আমি এসেই রাকিবের কাছে চলে আসি। ও আমাকে দেখেই ও আমাকে জড়িয়ে ধরলো। কিরে, ভুলে গেছিস আমাকে? না রে দোস্ত, তোকে জীবনেও ভুলবো না। নিজে তো ভালোই উন্নতি করেছিস, এখন একটা বিয়ে করে নে। এত তাড়াতাড়ি না, আরো পরে। তুই তো বিয়ে করেছিস, তাই না? করেছি তো। আচ্ছা রাকিব, ফারজানার কি বিয়ে হয়ে গেছে? হঠাৎ ফারজানার কথা কেন? আরে বল না, বিয়ে হয়েছে কিনা। না, এখনো বিয়ে হয়নি। সত্যি তো? তাহলে আমি ওকে বিয়ে করব। আবির, এগুলো তুই কি বলতে আছিস? ও আমাকে এত অত্যাচার করেছে, আর ওকে যদি আমি ছেড়ে দেই তাহলে কেমন হবে? তুই এখন কি করতে চাস বলতো? তা তুই কিছুদিন পরেই দেখতে পারবি। আমি ওখান থেকে বাড়িতে চলে আসি, তারপরে আম্মুর কাছে চলে আসি। কিছু না খেয়ে গেছিস কই? এই তো আম্মু, সামনে গিয়েছিলাম। আচ্ছা আম্মু, একটা কথা বলি। কি কথা বল? আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। তাই নাকি? কোনো মেয়ে রে বাবা? তারপরে আম্মুকে সব বললাম। সে রাজি হয়ে গেল। বিকেলবেলা তারা সবাই ফারজানাকে দেখতে গেল, কিন্তু কথা দিয়েছিলাম যে ছেলের মুখ এখন মেয়ে দেখতে পারবে না। বাট তারা আমাদের বিষয় সম্পত্তি দেখে রাজি হয়ে যায়। অবশেষে আমি বিয়েটা করে নিই। আর তারপরের ঘটনা তো আপনারা জানেনই। ওকে ওর পাপের শাস্তি দেবার জন্য আমি ওকে বিয়ে করেছি। এখন আসুন বাস্তবে আসা যাক। দেখতে পেলাম সকাল হয়ে গিয়েছে আর ফারজানা শীতের ভিতরে গুটিসুটি দিয়ে শুয়ে আছে। তাই আমি ওর কাছে চলে আসি। এই যে, ওর তাড়াতাড়ি। কেন? উঠবি না মানে? এটা কি বাবার বাড়ি পেয়েছিস? আবির, আমাকে আর অত্যাচার করো না। আমার সারা শরীর খুব ব্যথা। মনে পড়ে সেই পুরনো কথা, আমার সাথে তুই কি করছিলি? তুমি যে সময় কলেজ থেকে চলে এসেছো তখন আমি তোমাকে অনেক মিস করি। আমার নিজেরই অনেক খারাপ লাগা শুরু করে। তোমার সাথে হয়তো আমার এমনটা করা ঠিক হয়নি। তুই করবি আমাকে মিস? ভাবতেই আমার অবাক লাগে। তাও তো আবার তোর মতো মেয়ে। আমাকে যখন তুই মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছিস তখন তো আমি এটা দেখিনি। আবির, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি গিয়ে ওর গালে ঠাস করে চোর লাগিয়ে দিলাম আর বললাম, এই ক্ষমা চাওয়া কথা তুই আর একদিনও বলবি না। আচ্ছা, আমি এখন কি করব? মরে যাব? আমি তোকে এত তাড়াতাড়ি মরতে দিব না। তোকে তো আমি তিলে তিলে মারবো। আর শোন, এখন ফ্রেশ হ, বাড়ির সব কাজ করবি তুই। আমি তো কোনো
কাজ করতে পারি না। পারি না মানে? তোকে পারতেই হবে। আমি আর ওখানে দাঁড়ালাম না, আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। তারপরে আবুরের আম্মুর কাছে চলে আসি। কি, তোমার ঘুম ভেঙেছে? আম্মু, এখন আর কি কাজ করতে হবে? কি বলো এইসব? বাড়িতে তো কাজের লোক, আর তুমি কি কাজ করবে? তবুও আমার কাজ করা লাগবে। তোমার কোনো কাজ করা লাগবে না, আর তুমি এই বাড়ির নতুন বউ। তার চেয়ে ভালো হবে তুমি আবিরকে নাস্তাগুলো দিয়ে আসো। আমি নাস্তা নিয়ে আবিরের রুমে চলে আসি। এসে দেখি আবির কাগজে সাইন করছে। তাই আমি আবিরের কাছে চলে আসি। এই নাও, তোমার নাস্তা আমি নিয়ে এসেছি। দিতে গিয়ে সব কিছু কাগজে পড়ে যায়। আমি সরি বলতে যাব, সেই সময় আবির আমার চুল টেনে ধরলো আর আমার চুল ধরে মারা শুরু করে দিল। এটা তুই কি করলি? সরি, আমার হাত কেঁপে সবকিছু পড়ে গিয়েছে। তোকে আজ মেরেই ফেলবো। প্লিজ আবির, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই জানিস এটা কত গুরুত্বপূর্ণ কাগজ? আর সবকিছু এভাবে নষ্ট করে দিলি কেন? আমি বুঝতে পারিনি। এখন এইগুলো সব পরিষ্কার কর। আমি করে দিচ্ছি। আমি সবকিছু পরিষ্কার করা শুরু করে দিলাম, আর চোখ বেয়ে পানি পড়ছে। হয়তো এটাই আমার পাপের শাস্তি। আমি ওর সাথে অনেক বড় অন্যায় করেছি, হয়তো সেইটারই শাস্তি দিচ্ছে আমাকে। আমি সবকিছু পরিষ্কার করে বাইরে চলে আসি। কিছুক্ষণ পর আবির আসলো আর এসেই বলা শুরু করে দিল, আম্মু, আজকে থেকে এই বাড়িতে কোনো কাজের লোক থাকবে না। কেন, কি হয়েছে? বাড়ির সব কাজ ফারজানা করবে। আবির, এগুলো কি বলিস? ওনা তোর বউ, ওকে কাজ করতে দিবি কেন? আমি আর কোনো কথা বলতে চাই না। সবাইকে আজ আমি ছুটি দিয়ে দিচ্ছি। আবির, কেন মেয়েটার সাথে এরকম করছিস? পুরোনো দিনের কথা, কথা যদি তোমাকে মনে করিয়ে দেই, তাহলে হয়তো তুমিও ওর সাথে এই একই রকম করবে। কি কথা বল আমাকে। পরে কোনো এক সময় বলবো। কিছুক্ষণ পর ফারজানা বলল, ঠিক আছে, আমি সব কাজ করতে রাজি। মনে থাকে যেন। এটা বলে আমি অফিসে চলে আসি। অফিসের সব কাজ শেষ করে সন্ধ্যা 7টার সময় বাড়িতে চলে আসি। এসে খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসি। এসে দেখি ফারজানা সোফায় শুয়ে আছে। তাই আমি ওকে ডাক দিলাম, ফারজানা, এই ফারজানা, ওঠ। প্লিজ আবির, আজকে আমি অনেক ক্লান্ত। বাড়িতে অনেক কাজ করেছি, তাই আমার সারা শরীর খুব ব্যথা। তুই আসবি কি না? তোর তো পাপের শাস্তি দিতে হবে। আরো যে কত কি হবে। আমি ওর কাছে চলে গেলাম, আর যাওয়ার সাথে সাথে ও আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এখন যা, আমার কাজ শেষ। আবির, আমি উঠতে পারছি না। তবুও তোকে উঠতে হবে। সোফায় আমি ঘুমোতে পারি না রাতে। আমার ঘুমোতে অনেক কষ্ট হয়। তোকে আমি বিয়ে করেছি তো এইগুলো করার জন্যই। তাই আর 6 মাস পরে এমনিতে তোর ডিভোর্স হয়ে যাবে। তোকে শুধু একটা জিনিস বোঝানোর জন্য বিয়ে করেছি, কাউকে কষ্ট দিলে তার কেমন লাগে। আমি আগেই আমার ভুলগুলো বুঝতে পেরেছি। তুমি কলেজ থেকে চলে আসার পরে তখন আমার শুধু তোমার কথাই মনে পড়তো। এখন আর ন্যাকা কান্না করা লাগবে না। আমি আবার সোফায় চলে আসি আর ভাবছি, তাহলে ও কি আমাকে সত্যি সত্যি 6 মাস পরে ডিভোর্স দেবে? তাহলে আমি বাঁচবো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল আবিরের ডাক। তোকে বলছি না এত সকাল পর্যন্ত ঘুমাবি না তুই? ঘুমালে বাড়ির এত কাজ করবে কে? আমি উঠছি। আর শোন, আমার আগে উঠতে হবে তোকে সব সময়। আর যদি আমি তোর আগে উঠি তাহলে তোর খবর আছে। এরপর থেকে আমি যদি তোর আগে উঠি তাহলে বুঝবি তুই শেষ। ঠিক আছে, এখন থেকে আমি তোমার আগে উঠবো। এটা বলে আমি ফ্রেশ হয়ে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম আবির আমাকে ডাকছে, তাই আমি তাড়াতাড়ি ওর কাছে আসি। ফারজানা, আমি অফিসে যাব, আমার শার্ট নিয়ে আয়। ঠিক আছে, আমি আনছি। আমি ওর জন্য শার্ট আনতে গেলাম। কিছুক্ষণ পর নিয়ে আসলাম। এই নাও। কি হলো? আমি আবার কি করলাম? হারামির বাচ্চা, তোকে শুধু শার্ট আনতে বলছি, সাথে প্যান্ট আনবে কে? সরি, আমি বুঝতে পারিনি। আর যদি একটা ভুল করো তাহলে তো গলা চেপে মেরে ফেলবো। আমি আবার প্যান্ট নিয়ে আসলাম ওর কাছে। কিছুক্ষণ পর ওকে দিয়ে দিলাম। তারপর বললাম, এই কিছু খাবে না?
সেটা আমি বুঝবো, তোর কিছু বলা লাগবে না। তুই এখন কাজ করতে যা। আমি গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম। তারপরে বললাম, এগুলো খেয়ে নাও। আমি খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আমি বললাম, এগুলো কে রান্না করেছে? আমি রান্না করেছি। ওয়াহ, ধুক ধুক। কি হয়েছে? হারামির বাচ্চা, এগুলো কোনো খাবারের ভিতরে পড়েছে? আমি সবকিছু ওর দিকে ছুঁড়ে মারলাম। আমি তো ভালোভাবেই রান্না করেছি। তাহলে এগুলো কি? তোকে এর চেয়ে ভালো করে রান্না করা শিখতে হবে। ঠিক আছে। এটা বলে ফারজানা চলে গেল। আসলে খাবারটা অনেক ভালোই হয়েছে। আমি তো ওকে অত্যাচার করব, তার জন্যই এটা করেছি। আমি রেডি হয়ে অফিসে চলে আসি। আমি ছাদের একপাশে দাঁড়িয়ে আছি আর আমার চোখ থেকে পানি পড়ছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এভাবে 1 মাস কেটে গেল। এই কয়দিনে আবির আমাকে অনেক অত্যাচার করেছে আর বাড়ির সব কাজ করিয়েছে। কিন্তু আবির যখন ডিভোর্সের কথা বলে তখন আমার মনটা খারাপ হয়ে যায়। একদিন ঘর মুছছি, এর ভিতর আম্মু আসলো আমার কাছে। ফারজানা, তোমাকে কাজ করতে আমি বারণ করেছি না? আম্মু, এটা আমার পাপের শাস্তি, আর কিচ্ছু না। আবির তোমার সাথে এইরকম করে কেন বলো তো? আমি আবিরের সাথে যেটা করেছি ও আমার সাথে তার প্রতিশোধ নিতে এটা করছে। তুমি কি করেছো আবিরের সাথে বলো তো? তা অনেক কথা মনে পড়ে, কোনো এক সময় বলবো। আমাকে এখনই বলো, আমি এখনই শুনবো। তারপর ঘটে যাওয়া সব ঘটনাগুলো আম্মুর কাছে বলা শুরু করে দিলাম। আম্মু, তোমার ছেলেকে আমিই কলেজ থেকে দাঁড়িয়েছি আর ওকে মিথ্যে অপবাদ দিয়েছি। তাতে আবিরের কোনো দোষ ছিল না। আবির কলেজ থেকে যে সময় বের হয়ে এসেছে তখন আমি ওকে অনেক মিস করা শুরু করে দিলাম। প্রতিদিন আমার বান্ধবীদের সাথে ওর গল্প করা শুরু করি। বলতাম, আমি নিজের ভুল যখন বুঝতে পারি তখন আমার অনেক মন খারাপ লাগে। আবির চলে আসার পর আমি প্রতিদিন মন খারাপ করে বসে থাকতাম। একদিন আমার বান্ধবী বলল, কি রে ফারজানা, এভাবে মন খারাপ করে থাকো কেন? সাথী, আবিরের সাথে আমার এটা করা ঠিক হয়নি। যা হয়েছে বাদ দে তো। আমার শুধু ওর কথা মনে পড়ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেন যে এটা করলাম? ও শুধু আমার কাছে একটু ভালোবাসাই চেয়েছিল তো, তাই না? ভাবছি ওর কাছে ক্ষমা চাবো, কিন্তু ও বলল বাড়িতে চলে গিয়েছে। তুই কি ওর প্রেমে পড়ে গেছিস নাকি? জানি না, তবে যেভাবে হোক আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আচ্ছা, আসলে না হয় ক্ষমা চাবি। এখন চল, ক্লাসে যাব। ও কি আমাকে ক্ষমা করবে? চল, ক্লাসে যাব। এইভাবে আমি আবিরকে মিস করা শুরু করে দিই আর আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগতো। তারপরে আব্বু আমাকে অনেক জায়গায় বিয়ে ঠিক করে, বাট আমি রাজি হইনি। শুধু আমার একটাই আশা ছিল, আমি আবিরের কাছে ক্ষমা চাইবো। কিন্তু আব্বু একদিন বলেছে যে এই ছেলেকে বিয়ে না করলে যে নাকি মরে যাবে। আমি বিয়েতে রাজি ছিলাম না, তারপরেও বিয়ে হয়ে গেল। আর বাসর ঘরে এসে দেখি আবিরের সাথেই আমার বিয়ে হয়েছে। আমি তখন অনেক খুশি হয়েছিলাম। যখন ও যে সময় এসব ধরনের কথা বলল তখন আমার অনেক খারাপ লাগা শুরু করলো। আম্মু, আমি সারা জীবন ধরে আবিরের দাসী হয়ে থাকবো, তবুও যেন আমাকে ডিভোর্স না দেয়, তাহলে আমি মরে যাব, আমি বাঁচবো না। আচ্ছা, দেখি আমি কি করতে পারি, আর তুমি কোনো চিন্তাই করো না। আম্মু প্লিজ, এটা একটু ওকে বোঝান। ও তো আমার একটাও কথা শোনে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাকে কেউ ডিভোর্স দিতে পারবে না, আর এখন তোমার আর কোনো কাজ করা লাগবে না। না, আমি যদি সব কাজ না করি তাহলে আবির আবার রাগ করবে। আমি করতে বারণ করেছি না? কাজ করা লাগবে না, এখন তুমি গিয়ে রেস্ট নাও। আমি আমার রুমে চলে আসি। আমার রুমের পাশে একটা আলমারি, তাই আলমারি কি মনে করে যেন খুলতে লাগলাম। আলমারিটার ভেতরে আমি একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটার অনেক ধুলাবালি লেগে রয়েছে, তাই আমি হাত দিয়ে মুছতে শুরু করলাম। আমি ডায়েরিটা নিয়ে রুমে এসে শুয়ে পড়ি। মনে হয় ডায়েরিটা অনেক পুরনো। মনে মনে ভাবলাম কি এমন আছে এই ডায়েরিতে। আমি ডায়েরিটা খোলা শুরু করে দিলাম। খুলে আমি তো অবাক। খুলে আমি আমার একটা ছবি দেখতে পেলাম। গোলাপি জামা পরা আমি। এটাই তো আমি, যে সময় ইন্টার ফার্স্টের নবীনবরণ অনুষ্ঠানে দিনেই জামাটা পরেছিলাম। আমি কিছু লেখা পড়া শুরু করে দিলাম। আবিরের ডায়েরি। আজ নবীনবরণের অনুষ্ঠান হয়েছিল। আমি তাকে দেখে আমার অনেক ভালো লাগছিল।
মনে হয় ওর সাথে আমার কত বছরের পরিচয়। আমার শুধু তার কথাই মনে পড়ে, কিছুতেই তাকে ভুলতে পারছি না। চোখ বোঝালেই শুধু তার ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটির নামও জানতে পারলাম না। সে কি আমাকে ভালোবাসবে? আমি তাকে আমার মনের জায়গা দিয়ে ফেলেছি। এখন বুঝতে পারলাম ডায়েরিটা কার। ডায়েরির পাতা পড়ে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তাহলে ও আমাকে এতটা ভালোবাসতো, আর আমি শুধু ওকে অপমানই করেছি। চোখ পড়লো ডায়েরির শেষ পাতায়, আবিরের ডায়েরি। ফারজানা, আমি তো তোর কাছে একটু ভালোবাসাই চেয়েছিলাম, তার বিনিময়ে অপমান করলি, মারধর করলি, অবশেষে তুই মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকেই বের করে দিলি। আমি জীবন নিয়েও এটা ভাবতে পারিনি। তবে একটা কথা আজ শুনে রাখ, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সারা জীবন তোকে ঘৃণাই করে যাব। আমার নিজের কাছেই অনেক খারাপ লাগছে। আমি ওর সাথে এভাবে করা ঠিক হয়নি। তাহলে ও কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না? আমি ডায়েরির পাতা আর পড়লাম না। কারণটা হলো আমার অনেক খারাপ লাগছে। আমি ডায়েরিটা যথাস্থানে আবার রেখে দিলাম, পরে শুয়ে পড়লাম। আমি এখন কি যে করব এগুলো ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। এই হারামির বাচ্চা, তোকে আমি কাজ করতে বলিনি, আর তুই পরে পরে ঘুমাচ্ছিস কেন? আম্মু আমাকে কোনো কাজ করতে দেয়নি। আর তুই বানিয়ে বানিয়ে আম্মুকে কি বলেছিস? তুই নাকি আমাকে ভালোবেসে ফেলেছিলি। তোর এই মিথ্যে দিয়ে আম্মুকে বোকা বানাতে পারবি, কিন্তু আমাকে কোনো দিনও পারবি না। আর ভাবছস কি তোকে আমি মেনে নিব? যা ভাবছস ভুল ভাবছস। তোকে আমি কোনো দিনও মেনে নিব না। আর কয়দিন পরে ডিভোর্স দিয়ে দিব। আমি গিয়ে আবিরের পায়ে পড়ে গেলাম। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমার কথা ভাবছি। আমি অহংকারী ছিলাম। তবে তুমি চলে আসার পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, এটা বলা মাত্রই আমার চুল ধরে আবির আবারও আমাকে মারা শুরু করে দিল। তোর মতো মেয়ে ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতাই নেই। আর আমি যেটা বলেছি সেটাই হবে। তুই আসস আর কয়দিন, তারপরে তুই তোর বাড়িতে চলে যাবি। আমি কোথাও যাব না, আমি তোমার বাড়িতেই থাকবো। দয়া করে আমাকে ডিভোর্স দিও না। তা তো কিছুদিন পরেই দেখতে পারবি। আমি এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে ফারজানা আসলো, এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি বললাম, আজ আর আমার মুড নেই, তুই সোফায় গিয়ে শুয়ে পড়। আর শোন, কালকে যেন শুনি না আম্মু কাজ করেছে, তাহলে তোর কিন্তু খবর আছে। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। ওকে যখন আমি মারি তখন আমার নিজের কাছেও অনেক খারাপ লাগে। কি করব, ওকে তো পাপের শাস্তি দিতেই হবে। আমাকে অনেক অপমান করেছে। যখনই ওর অপমানের কথা মনে পড়ে যায় তখন ওকে মেরে ফেলতে ইচ্ছে করে। আমি তো ওকে কোনো দিনও মেনে নিব না। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি আবারও বাড়ির সব কাজ করা শুরু করে দিই। আম্মি বারণ করেছে, তবুও তার কথা শুনিনি। এভাবে অনেক দিন কেটে গেল। আমি প্রতিদিন ওর কাছে ক্ষমা চাইতাম, কিন্তু ও তার বিনিময়ে আমাকে শুধু মারধর করত। আর ও যখন ঘুমাতো তখন আমি ওর পা জড়িয়ে ধরে কান্না করতাম। একদিন রাতে বাড়ির সব কাজ করছি, এর ভিতর আবির আসলো আমার কাছে। শোন, আজ তোকে ডিভোর্স দিব। আজ রাত 10টায় ডিভোর্স পেপার দিব, সাইনটা করে দিস। আবির, প্লিজ আমাকে ডিভোর্স দিও না। তুমি যেটা বলেছো আমি তো ঠিক সেটাই করছি। তোকে আমি 6 মাসের জন্য বিয়ে করেছি। আমার কাজও শেষ, আর তোকে শাস্তি দেওয়াও আমার শেষ। এখন আমি আর তোকে রাখতে চাই না। আমি আবিরের পা জড়িয়ে ধরলাম। এখন আর ন্যাকা কান্না করা লাগবে না, এটা বলে আমি ওকে সরিয়ে দিলাম। তারপর আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ডিভোর্স পেপার আনতে বের হব। এমন সময় আম্মু আসলো আমার রুমে, আর এসেই আমার গালে কষে একটা চড় দিল। তুই ওকে ডিভোর্স দিবি না? আচ্ছা দে, আমি তোকে বারণ করব না। তবে এইটুকু শুনে নে, তুই সাইন করলেও ও করবে না। আর আমরা দুইজনেই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তোর বাড়িতে তুই থাকবি। আম্মু, তুমি বের হবে কেন? বের হবে তো ও। ও এখন আমার মেয়ে, আর ওর সাথে আমিও বাড়ি থেকে বের হয়ে যাব। আবির, ও না হয় ভুল করেছে, তার জন্য তুই আর ওকে কত শাস্তি দিবি? প্রতিদিন ওকে কাঁদতে দেখতাম। এটা ওর পাপের শাস্তি।
আচ্ছা আমরা বের হয়ে যাচ্ছি, তোর বাড়িতে তুই থাক। তোমরা যাবা কোথায় বলো তো? যেই দিকে দুই চোখ যায় আমরা সেই দিকেই যাব। কি করব বুঝতেছি না। তাহলে ওকে কি মেনে নিতেই হবে? দেখতে পেলাম আম্মু চলে যেতে লাগলো, তাই আমি বললাম, ওই আম্মু, আমি ফারজানাকে মেনে নিলাম, তবুও। সত্যি তো? আর শোন, ওকে যদি আর কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। আর কিছু বলবো না এখন। বলো তো, তোমার মেয়েটা কোথায়? দেখেছি ছাদে উঠে কান্না করতে করতে। আমিও ছাদে চলে এসে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর দেখতে পেলাম ও মন খারাপ করে এক পাশে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। আমাকে দেখে ও চুপ হয়ে গেল। তাই আমি বললাম, কি হলো, আমার বউটা কথা বলবে না? আমাকে ডিভোর্স দেবে বলে, তো আমি কথা বলবো কিভাবে? আমি তোমাকে মেনে নিয়েছি আজকে। এটা বলা মাত্রই আমি আবিরকে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর কান্না করা লাগবে না, অনেক কান্না করেছেন। আজকে আর এই কান্না শেষ হবে না, এটা হলো সুখের কান্না। আচ্ছা আবির, আমাকে কি তুমি ক্ষমা করেছো? ক্ষমা করে দিয়েছি। চলো রুমে যাব, অনেক রাত হয়ে গিয়েছে। চলো। আমরা ছাদ থেকে নিচে নামতে যাব এমন সময় আম্মু বলল, কি দুজনেই রাগ অভিমান ভেঙেছে? ভেঙেছে। আবির, এইভাবে দুজনে সারা জীবন একসাথে থাকবি। ঠিক আছে। এটা বলে দুজনে রুমে চলে আসি। এসেই দুজনে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারজানা বলল, এই যে শোনো না, আজকেও কি আমায় সোফায় ঘুমোতে হবে? না গো পাগলি, আজ থেকে তুমি আমার সাথেই ঘুমাবে। তাই? দেখেছো, কাউকে কষ্ট দিলে তার কেমন লাগে। এটা বলে আমাকে আর লজ্জা দিও না, আমি এখন সব বুঝতে পারছি। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম, আর ফারজানাও আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি বললাম, ওই বউ, আমাকে আজ একটু আদর করো না। এই শোনো, আজ না কাল করব। আজ সারা রাত দুজনে এভাবে জড়িয়ে ধরে থাকবো। না, আমার শুধু এতে হবে না, আমার আরো লাগবে। এই কাছে আসো। আবির কাছে আসি সাথে সাথে আমার ঠোঁট ওর ঠোঁট এক করে দিলাম। বাকিটা আর বললাম না, বেবি নিয়ে যেদিন ফিরবো সেদিন বলবো। এখন আপনারা যান, আর গল্পটা কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর এরকম আরো গল্প শুনতে চাইলে সাথে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। সমাপ্ত।